খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। ২৬-এর ভোটের আগে মালদায় আরও শক্তি বৃদ্ধি বিজেপির। বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। ওদের আসল কাজ শুরু হয় রাত ১২টার পর। মমতার পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু। ময়নাগুড়ি শহরে হাতির তাণ্ডব, নিরাপত্তায় জারি হলো ১৪৪ ধারা। হাতের তালুতে লেখা ছিল নাম। ধর্ষিতা মহিলা চিকিৎসকের আত্মহত্যায় গ্রেপ্তার সাব ইন্সপেক্টর। বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু বনগাঁ থানার এসআইয়ের। ফিদায় হামলায় ষড়যন্ত্র বানচাল, পাকিস্তানে সেনা অভিযানে মৃত ৩ টিটিপির সদস্য। ভাঙড়ে তৃণমূল নেতার পার্টি অফিসে ভাঙচুর, তাণ্ডবের অভিযোগ। তুঙ্গে শাসক বিরোধী তরজা। কালীপুজোর ডিউটিতে কলকাতায় পুলিশ অফিসার। খড়দার বাড়িতে আক্রান্ত পরিবার, শ্লীলতাহানির অভিযোগ পরিবারের। ফিরহাদের ওয়ার্ডে নৃশংস খুনে গ্রেফতার ২। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। প্রদীপের নিচেই অন্ধকার, নিশানা সুকান্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৪৮ ঘন্টায় দুর্যোগের ঘন কালো মেঘ। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঘর্ষণের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। আলোর উৎসবে অন্ধকার, মধ্যপ্রদেশে কার্বাইড গানে শিশু। প্রবীণ সহ শতাধিক জনের চোখ নষ্টের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা ছড়াতে পারে ২০০। শাবল ঢুকিয়ে খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার খুন। রক্তাক্ত অবস্থায় ১০০ মিটার দৌড়লেন ব্যক্তি। ব্যারাকপুরে চমক হবে কিছুদিন পর। শুভেন্দু সাক্ষাতের ২৪ ঘন্টার মধ্যেই বিস্ফোরক, প্রাক্তন তৃণমূল বিধায়ক। এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। একযোগে ডাক শুভেন্দু সুকান্তর। ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্থা। আগামী সপ্তাহ থেকে শুরু ভারী বৃষ্টি। আছে মারা গেল ভরতপুরের হুমায়ুনের সংখ্যালঘু কার্ড। বেঁকে বসলেন ডেবরার হুমায়ুন। মন কি বাত থেকে বাঙালি অস্মিতায় শান, বন্দে মাতরম স্মরণ করলেন মোদি। বৃহস্পতিবার নকল বৃষ্টি হবে দিল্লিতে, খরচ মোটে ৩ কোটি। কিভাবে হবে? আর ৫-৭ দিন সময় দিন। শুভেন্দু কাকে কাকে চাকরি দিয়েছেন তার তালিকা দেবেন কল্যাণ। ১২টার মধ্যে ১১টা সিট জিততে হবে, মালদায় টার্গেট দিলেন শুভেন্দু। সঙ্গে বললেন কোন কেন্দ্র হারবে। সঠিক মানুষেরা বিজেপি করে না, বনগাঁর গেরুয়া শিবিরের জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক। ক্ষমতায় এলে ছিঁড়ে ফেলা হবে ওয়াকফ সংশোধনী, তেজস্বীর সামনেই ঘোষণা আরজেডি নেতার। তুঙ্গে বিতর্ক, মন্থা জ্বরে কাঁপছে বাংলাদেশও। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্র বন্দরগুলিতে জারি সতর্কতা। প্রতিহিংসা থেকে রক্তে বিষ, ঝাড়খণ্ডের হাসপাতালে রক্ত সঞ্চালনের পর ৫ শিশুর এইচআইভি সংক্রমণ। ২০০২ সালে তালিকার নাম নেই বিএলও সহ পরিবারের, তাকেই কেন দায়িত্ব উঠছে প্রশ্ন। ছেলের হাতে বাবা খুন ইসলামপুরে, দেহ ময়নাতদন্ত করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মঙ্গলবার সন্ধ্যাতে আছড়ে পড়বে স্থলভাগে। ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়, কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে চাপানুতর ছিলই। শেষ পর্যন্ত জানা গেল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুর উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা। ২৮শে অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গে, তবে সব জেলার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথায় কোথায় হতে পারে বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ৬ জেলাতে। বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। শুক্রবারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে বুধবার থেকে উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ছেলের হাতে বাবা খুন, ইসলামপুরে দেহ ময়নাতদন্ত করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 2। বাবাকে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে, সেই দেহ ময়নাতদন্ত করে ফেরার পথে ফের ঘটল দুর্ঘটনা। বাইকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ল অ্যাম্বুলেন্স। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ঝাড়বড়ি এলাকায়। শনিবার ভোররাতে গোয়ালপুকুরের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা জামিল আক্তারকে খুনের অভিযোগ ওঠে তার ছেলের বিরুদ্ধে। 62 বছর বয়সী জামিলকে কুপিয়ে খুন করে অভিযুক্ত ছেলে মুজাহিদ আলম। মৃতের পরিবারের দাবি, ছেলের মানসিক ভারসাম্যহীন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ইসলামপুর মর্গে। শনিবার সকালে অভিযুক্ত ছেলেকেও গ্রেফতার করা হয়, তবে সেই দেহ ময়নাতদন্ত করে ফেরার পথে ফের ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষ হওয়ার পর ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছিল। পথে ঝাড়বাড়ি এলাকায় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। বাইক সহ নয়নজলিতে পড়ে যায় গাড়ি। দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। 2 যুবককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সেখানেই 2 যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত 2 যুবকের নাম নবপাল ও উৎপল পাল, বাড়ি ঝাড়বাড়ি লাড়ুখোয়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ক্ষমতায় এলে ছুঁড়ে ফেলা হবে ওয়াকফ সংশোধনী, তেজস্বীর সামনেই ঘোষণা আরজেডি নেতার। তুঙ্গে বিতর্ক। বিহার ভোটের মুখে ওয়াকফ অস্বস্তিতে তেজস্বী যাদব। তাঁর সামনে দাঁড়িয়েই আরজেডির এমএলএসি তথা সংখ্যালঘু মুখকারী শোয়েব ঘোষণা করে দিলেন, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হলেই সব বিলের কাগজ ছিঁড়ে ফেলা হবে, সেটা ওয়াকফ বিল হোক বা অন্য কোনো বিল। কারি শোয়েবের ওই মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। কারি শোয়েব তেজস্বীকে সাক্ষী রেখে ঘোষণা করেছেন, আপনাদের সবার উচিত ইন্ডিয়া জোটকে ভোট দেওয়া। যারা যারা সংসদে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছেন সবাইকে শাস্তি পেতে হবে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে তার আহ্বান, আপনাদের সবার উচিত তেজস্বীকে ভোট দেওয়া। তেজস্বী মুখ্যমন্ত্রী হলে সব বিলের কাগজ ছুঁড়ে ফেলা হবে, সেটা ওয়াকফ বিল হোক বা অন্য কোনো বিল। বিজেপির অভিযোগ, আরজেডির ওই নেতার কথাতেই স্পষ্ট, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেন বিহারে লালুর আমলের জঙ্গলরাজ ফিরবে। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশ জুড়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। অতীতে ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক জায়গায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে। 26-এর ভোটের আগে মালদায় আরও শক্তি বৃদ্ধি বিজেপির। বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। 26-এর ভোটের আগে মালদার গাজলে আরও শক্তি বৃদ্ধি বিজেপির। তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু তৃণমূল কর্মী এদিন উত্তর মালদা জেলা সভাপতি প্রতাপ সিংয়ের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য লক্ষণ হাঁসদা জানান, তৃণমূল দল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, এখানে আর যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। জোর প্রস্তুতি, বিহারের পর এবার নজরে বাংলা। কবে থেকে শুরু এসআইআর, যে কোনো সময় বিজ্ঞপ্তি জারি। নির্বাচন কমিশনের নির্দেশে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া। এর প্রস্তুতি ইতিমধ্যে ত্বরান্বিত করা হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জেলা প্রশাসকের নির্দেশ দিয়েছেন দ্রুত সব কাজ সম্পূর্ণ করতে। কমিশন জানিয়েছে, এসআইআর শুরু হলে রাজ্যের মুখ্য নির্বাচন দফতর 24 ঘন্টা খোলা থাকবে এবং প্রতিটি জেলায় একটি হেল্প ডেস্ক গঠন করা হবে। ঘোষণার পরদিনই অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক, যেখানে রাজনৈতিক দলগুলির মতামত সংগ্রহ করে কমিশনে পাঠাতে হবে। সম্প্রতি কমিশন 5 রাজ্যের অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পুদুচেরি মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। আগামী বছর এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন নির্দেশ দিয়েছে 31শে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে এবং পুরো প্রক্রিয়া 3 দফায় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দফায় বিএলওরা বাড়ি গিয়ে ভোটার যাচাই ও নতুন ফর্ম বিলি করবেন। 2 দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলি নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও বাদ দেওয়ার প্রস্তাব জমা দেবে। তৃতীয় দফায় ডিওরা যাচাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন ফেব্রুয়ারির শুরুতে। তবে বিএলও নিয়োগ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রায় 600 বিএলও নিরাপত্তা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের সহযোগিতায় সহকারী বিএলও নিয়োগ ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএলও নিয়োগে 4000-এর বেশি অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, নভেম্বরের এসআইআর শুরু না হলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না।
তাই নভেম্বর থেকে এটা শুরু করা জরুরি। 2002-এর তালিকায় নামই নেই বিএলও সহ পরিবারের, তাকেই কেন দায়িত্ব দেওয়া হয়েছে উঠছে প্রশ্ন। 2002 সালের ভোটার লিস্টে যে পরিবারের নামই নেই সেই পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব। এমনই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে, যা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর। প্রশ্ন উঠছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নামই নেই তারা যদি এই দায়িত্ব পান তাহলে সেই কাজ কি করে সঠিক হবে। কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের 75 নম্বর বুথের বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন মিলন রায়, গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কৃষ্ণগঞ্জের বিডিও তাকেই 75 নম্বর বুথের বিএলওর দায়িত্ব দিয়েছেন। মিলন বলেন, আমি 15 বছর ধরে এই বুথের বিএলওর দায়িত্ব সামলাচ্ছি। মিলন রায়কে জিজ্ঞাসা করা হয় 2002 সালের ভোটার লিস্টে মোট কতজনের নাম ছিল। তার জবাব, 2002 সালে ভোটার লিস্টে 75 নম্বর বুথে 557 জনের নাম ছিল, মানে 75 নম্বর বুথে 1016 জন ভোটার। একই সঙ্গে তার স্বীকারোক্তি, 2002 সালের ভোটার লিস্টে তাদের পরিবারের কারোর নাম ছিল না। তার দাবি, তিনি এই কাজ স্বচ্ছতার সঙ্গেই করেছেন। কৃষ্ণগঞ্জে এমন নজির আরও রয়েছে। কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ বলেন, আমি কৃষ্ণগঞ্জের বিডিওকে ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু বিডিও কোনো কর্ণপাত করেননি। তার দাবি, মিলন রায় বিজেপি করেন। বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিক ওই দাবি খারিজ করেছেন। উৎসবের মাঝে রেশন নিয়ে সুখবর দিল রাজ্য, গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ খাদ্য দপ্তরের। উৎসবের মাঝেই রেশন নিয়ে সুখবর দিল রাজ্য। রেশন সংক্রান্ত অভিযোগ দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের জন্য খাদ্য দপ্তর চালু করেছে কেন্দ্রীভূত কল সেন্টার ও হেল্প ডেস্ক। অভিযোগ জানালে প্রতিটি ক্ষেত্রে টিকিট নাম্বার দেওয়া হবে, যার মাধ্যমে সহজে জানা যাবে আপডেট। কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা কাজ করবে এবং বাংলা, হিন্দি ও ইংরেজি 3 ভাষাতেই পরিষেবা মিলবে। যোগাযোগ 1967144445, 1800345505। এছাড়াও SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল ও অনলাইন পোর্টাল মারফত অভিযোগ জানানো হবে। ধান বিক্রয়কারী কৃষকেরাও এই পরিষেবার মাধ্যমে সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি FIR বাতিলও করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি FIR এ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় FIR দায়ের করা হয়নি। সম্প্রতি রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান ছিল। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না, তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করেছে আদালত। এছাড়া মানিকতলা সহ মোট 5টি মামলায় CBI এবং রাজ্যের যুগ্ম SIT গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিটে রাজ্য পুলিশের তরফে যতজন প্রতিনিধি থাকবেন, CBI এর তরফে ততজনই প্রতিনিধি থাকবেন। ভোটের আগে তাই হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলছে বিরোধী দলনেতাকে। তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতেও পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতের লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে।